আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আমি কথা বলছি আমার নুসরাত জাহান চ্যানেলে। আর আমি এখন আছি কানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেগ শহরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমার ভিডিওর যে টপিক সেটা আমার থাম্বনেইল দেখেই এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো আমার কানাডায় আসার একটা অভিজ্ঞতা নিয়ে এবং কানাডায় এসে আমি প্রথমে কি কি ধরনের শকিং জিনিসগুলো দেখেছিলাম বা কোন কোন জিনিসগুলো আমাকে একটু অবাক করেছিল, যেটা আমি ওভাবেও এক্সপেক্ট করিনি, যেটা আমি একভাবে ভেবেছিলাম, এখানে আসার পরে সেটা আসলে অন্যরকম ভাবে হয়েছে। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি আশা করি আপনারা সবাই জানেন যে কালচার শক বলে একটা কথা আছে। আপনি যখন এক দেশ থেকে আরেকটা নতুন দেশে যাবেন, দেখবেন যে ওখানে অনেক কিছু আপনি দেখতে পাবেন, অনেক কালচারাল জিনিস আপনার চোখে পড়বে। আচার-আচরণগত, তারপরে খাওয়া-দাওয়া, পারিপার্শ্বিকতা, যেটা আপনার নিজস্ব কালচার বা আপনার নিজস্ব ধরনের সাথে মিলবে না। আর এই ধরনের ডিফারেন্ট কালচারাল অ্যাসপেক্ট দেখে আমরা মাঝে মাঝে যে শকড হই বা আমরা যে অবাক হই, এটাকেই সাধারণত কালচার শক বলা হয়। কানাডা একটা ওয়েস্টার্ন কান্ট্রি এবং আমাদের আত্মীয়-স্বজন, অনেক আপনজন, বন্ধু-বান্ধব অনেক আগে থেকেই দেশে আছে। সেই সুবাদে কিন্তু কানাডা, আমেরিকা সম্পর্কে অনেক বেসিক জিনিস আমরা আসলে দেশে থাকতেই অনেক আগে থেকেই জেনে থাকি। এরপরেও কি জানেন? এরপরেও এখানে আসার পরে কিন্তু একজন নিউকামার হিসেবে কিছু কালচার শক কিন্তু সবাইকেই পোহাতে হয়। কারো কারোর জন্য সেটা খুব সহজ হয়ে থাকে, কারো কারোর জন্য সেটা অনেকটা কঠিন হয়ে থাকে। এটা ডিপেন্ড করে যে আপনি এখানে আসার পরে আপনার কাছের মানুষ বা আপনার আপনজন আপনাকে কতটা সাপোর্ট দিচ্ছে, তার সাথে ডিপেন্ড করে একেকজনের একেক রকম অভিজ্ঞতা হয়। তবে আপনি যে কালচার শকটা অনুভব করবেন, এটা মানে সবার জন্যই মোটামুটি কম। আমি কানাডায় এসেছি 2024 সালের 9ই মে, মানে এখন ডিসেম্বর মাস চলছে। আমার আনুমানিক 7-8 মাস হয়েছে কানাডায় আসা। তো এই 7-8 মাসে আমি যেসব কালচার শকগুলো দেখেছি সেগুলো চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। আসলে কালচার শক মানে যে সেটা খারাপ কিছু হবে তা কিন্তু না। এমনটা না যে এখানকার কোনো একটা কালচার দেখে আমার খুব খারাপ লেগেছে তার জন্য আমি শকড হয়েছি। সবসময় ব্যাপারটা এমনও না। কিছু কিছু জিনিস আছে সেগুলো ইন আ গুড সেন্সও কিন্তু আমরা বলতে পারি। যেমন আমরা যেদিন কানাডায় আসলাম প্রথম এবং প্লেন থেকেও যখন আমরা এখনো কানাডার মাটিতে পা দিই নাই, তখন যেটা দেখছিলাম প্লেনের ওপর থেকে এত স্বচ্ছ আকাশ, এত স্বচ্ছভাবে মানে প্লেন থেকে নিচের সবকিছু দেখা যাচ্ছিল এবং এত পরিষ্কার আকাশ, এত পরিষ্কার বাতাস এবং কালো ধোঁয়ামুক্ত আকাশ, সেটা কিন্তু মানে খুবই সারপ্রাইজিং লেগেছিল আমাদের কাছে এবং আমরা এটা খুবই পছন্দ করেছিলাম। এবং ওই মুহূর্তটা খুবই সুন্দর ছিল। যেমনটা আমরা আগে থেকেই একটু ভেবে রেখেছিলাম যে এখানে যেহেতু ফুল অফ নেচার থাকবে, এখানে দূষণ কম, সুতরাং এখানে এরকমটাই দেখতে পাবো। খুব সুন্দর ঘাস, তারপরে খুব ফ্রেশ আকাশ বাতাস, তারপরে একটা তুলতুলে আবহাওয়া, অনেক অনেক লেক এবং পানি। তো এই জিনিসগুলো আমরা একদম প্লেনের ওপর থেকেই দেখতে পাচ্ছিলাম এবং প্লেন থেকে নামার পরে যখন আমরা নিঃশ্বাস নিলাম, তখন আমরা এটা ফিল করতে পেরেছি যে হ্যাঁ, এখানকার বাতাসের কোয়ালিটিটা ডেফিনেটলি ডিফারেন্ট আমাদের বাংলাদেশের বাতাসের চেয়ে, এবং যেটা নিঃসন্দেহে ভালো। এবং এখানে অনেক নেচার আছে। কিন্তু অনেক বাংলাদেশিরাই কিন্তু মনে করে থাকেন যে কানাডা যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে আসলে হয়তো অনেক উঁচু উঁচু দালান কোঠা দেখতে পাবেন, অনেক হাইফাই আধুনিকতা, চকচকে ঝকঝকে। সেটা কিন্তু আসলে কানাডায় নেই। কানাডা অনেকটাই এবং অনেকটাই হচ্ছে কম চকচকে ঝকঝকে। নেচার থেকে যতটুকু ন্যাচারাল সৌন্দর্য সেটা আছে, কিন্তু মিডল ইস্টে যেমন আমি ছিলাম ওখানে যেমন আমি দেখেছি যে একদম আলোর ঝলকানি, খুব বেশি দামি আভিজাত্য, মানে দামি গাড়ি বাড়ি, সুন্দর পোশাক, অনেক খাবার দাবারের এই যে একটা একটা মুগ্ধতা, সেইটা কিন্তু এখানে আপনি ওভাবে পাবেন না। এখানে আসার পরে স্পেশালি আমি ম্যানিটোবার কথা বলতে পারি, মন্ট্রিয়াল, ম্যানিটোবা এবং উইনিপেগ। এবং উইনিপেগের আশেপাশে যে এলাকাগুলোতে আমি ঘুরেছি, এখানে আসলে আপনি পাবেন নেচার, ন্যাচারাল সৌন্দর্য, বাতাস, ফ্রেশ বাতাস,
লেক এবং পাখি। এখানকার খুব বিখ্যাত হচ্ছে যে গিজ, ক্যানাডিয়ান গুজ। তো এগুলো আপনাকে ভালো লাগবে। আপনি যদি নেচার প্রেমী হন তাহলে আপনি ডেফিনেটলি এগুলো এনজয় করবেন। কিন্তু জীবনের সেই আধুনিকতার উৎকর্ষতা সেটা কিন্তু আপনি ওইভাবে ফিল করতে পারবেন না। তো এটা একটা গুড সেন্সে বললাম যে এটা খুব সুন্দর একটা কালচারাল একটা শখ হলেও এটা খুবই সারপ্রাইজিংলি গুড একটা থিং। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে। কিন্তু আমি জানি এটা অনেকেই এটাকে মানে অনেকের কাছেই ভালো নাও লাগতে পারে। এটার সাথে সাথে যেটা বলছিলাম যে ওরকম আধুনিক বিল্ডিং দেখতে পাবেন না। মোর লাইক এখানে সব একতলা বাড়ি, মাটির নিচে একটা আছে বেসমেন্ট আর মাটির উপরে একতলা বাড়ি। কখনো কখনো দোতলা দেখতে পাবেন হঠাৎ মঠাৎ। আর অল্প কিছু অ্যাপার্টমেন্টস আছে, মানে ওইরকম খুব বেশি অ্যাপার্টমেন্টস নেই। ঢাকা শহরের ভালো ভালো এরিয়াতে আপনারা যেরকম আধুনিক বাড়িঘর দেখতে পান গুলশান বনানীতে, ওই রকম খুব বেশি কিন্তু বসবাসের আবাসিক ওরকম সুন্দর বিল্ডিং কিন্তু অ্যাটলিস্ট ম্যানিটোবা বা উইনিপেগে আমার খুব একটা চোখে পড়েনি। হাতে গোনা যায় কিছু অ্যাপার্টমেন্ট এরকম, আর বেশিরভাগই হচ্ছে আপনার বাসা বাড়ি। তো যেটা বলছিলাম যে সাধারণত সবই এরকম একতলা বাড়ি এখানে বেশিরভাগ, এবং সেই বাড়িগুলো তৈরি করা হয়েছে আপনার কাঠ দিয়ে। কারণ আপনারা জানেন এই দেশে কাঠ অনেক বেশি সহজলভ্য এবং এটা পরিবেশের জন্য ভালো। আর সেটাও বড় কথা না, বড় কথা হলো এখানে যেহেতু প্রচন্ড ঠান্ডা, -40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যায়, এখানকার বাড়িগুলো তৈরি করার যে কাঠামো সেই কাঠামো কিন্তু আমাদের দেশের মতো করে বানানো না। সো সেই কাঠামোতে মানে প্রত্যেকটা দেয়ালগুলো যে বানানো হয় এখানে অনেকগুলো লেয়ারিং থাকে। তো এই দিকগুলো চিন্তা করে প্লাস সহজলভ্যতা বেশি কাঠের এখানে, এবং কাঠের বাড়িটাকে গরম করাটা সহজ ইত্যাদি নানা সুযোগ সুবিধার কথা ভেবে হচ্ছে এখানকার জন্য এটাকেই তারা প্রেফার করেছে। তাই এখানকার বেশিরভাগ বাড়িঘরই কাঠের এবং দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু ওরকম খুব বেশি জৌলুসপূর্ণ বাড়ি এগুলো না। ভিডিওতে বা দেশের বাইরে থেকে দেখলে যতটা সুন্দর লাগে সামনাসামনিও তার চেয়ে হয়তো বেশি সুন্দর, কিন্তু সুযোগ সুবিধা বা একটু জৌলুসটা একটু কম বলা যায়। যেমন আমি সৌদি আরবের জেদ্দায় ছিলাম আমার হাজবেন্ডের সাথে কিছুদিন, তো ওখানকার বাড়িঘর যেমন দেখেছি, বিদেশের বাড়িঘর বলে আর কি, যেমন জৌলুস থাকে ওটার সাথে তুলনা করলে এখানকার বাড়িঘরে একটু জৌলুসের পরিমাণটা কম। তবে এগুলো অনেক কিউট কিউট বাড়ি এবং আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন, নানাভাবে সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। সো আমাদের দেশ থেকে যখন এই দেশে মানুষ আসবে তখন ডেফিনেটলি এই বাড়িঘরের কাঠামো, বাড়িঘরের আউটলুক ইত্যাদি কিন্তু তাকে একটু হলেও কালচার শক দিবে। এবার আসি বাড়ির ভিতরের ব্যাপার, এটা তো বাইরের আউটলুক নিয়ে বললাম। বাসার ভেতরে যে বাথরুম বা যে লিভিং রুম সেগুলোও কিন্তু একটু ডিফারেন্ট আমাদের দেশের চেয়ে। যেমন বললাম একতলা বাসা যেগুলো নর্মাল বাড়ি, সো বাড়ির নিচে একটা বেসমেন্ট থাকে যেটা একদমই মাটির নিচে। তো সেখানে কিন্তু ওরকম আহ, একতলা বাসার মতো জানালার সুবিধা পাওয়া যায় না। সো এগুলোতে থাকতে একটু কষ্ট হয়, কারণ বাইরের জগৎটা কি হয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যায় না। আবার একটু ঠান্ডা হয়ে থাকে, যেমন উইন্টার টাইমে একটু ঠান্ডা হয়ে থাকে। তো এই বেসমেন্ট সিস্টেমও আমার প্রথমে খুব শক লেগেছিল এবং আমার ভালো লাগে নাই। ইদানিং আমি ফিল করি যে এই বেসমেন্ট রাখার অনেকগুলো সুবিধা আছে। তার মধ্যে একটা সুবিধা আমি কিছুদিন আগে দেখেছিলাম যে আমেরিকাতে যখন একটা ঘূর্ণিঝড় হলো তখন বেশিরভাগ বাড়ি, কাঠের বাড়িগুলো উপরের অংশটা একদম পুরোটাই বাতাসে উড়ে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু ওই বাড়ির মানুষগুলো বেসমেন্টের যে মাটির নিচের যে সেকশনটা এই তলাটাতে এসে আশ্রয় নিয়েছিল, এবং যার কারণে বাড়ির ওপরের অংশটা ভেঙে চুরে গেলেও তারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। তখন আমি ফিল করলাম যে ডেফিনেটলি এসব কারণের কথা বা এসব সুবিধার কথা ভেবেই হয়তো এই বাসার এই সিস্টেমটা করা হয়েছে। আর এখানকার বাসার টয়লেটের মধ্যে কিন্তু আমাদের দেশে যেরকম একটা হ্যান্ড শাওয়ার দেয়া থাকে, আপনি শৌচ কাজ করার পরে বা হাইকমোড বা কমোড ব্যবহার করার পরে ওখানে কিন্তু পানির ব্যবস্থা থাকে। দেশের মানুষ অনেকে বদনা ব্যবহার করে, অনেকে হ্যান্ড ওয়াশ ব্যবহার করে। এদেশে কিন্তু ওরকম কোনো ব্যবস্থা থাকে না। সো ওরা শুধু টয়লেট টিস্যু ইউজ করে। তো বাংলাদেশিরা যেটা করে সেটা হচ্ছে যে তারা পার্সোনালি অনেকে ফুলের ফ্লাওয়ার ভেস পাওয়া যায় বা বদনাও পাওয়া যায় কোথায় কোথাও, অথবা কেউ কেউ পার্সোনালি নিজেরা
টাকা খরচ করে এরকম হ্যান্ড শাওয়ার লাগিয়ে নেয়। কিন্তু বাসায় বাসা বানানোর মানে মূল স্ট্রাকচারে সাধারণত থাকে না, এবং আপনি ভাড়া বাসায় গেলেও আপনি সাধারণত হ্যান্ড শাওয়ার কখনোই পাবেন না। আবার বাসার বাইরে আপনি যে কোনো জায়গায় যখন পাবলিক টয়লেটে যাবেন, সেখানেও কিন্তু আপনাকে শুধুমাত্র টিস্যুই ব্যবহার করতে হবে। সেখানে কিন্তু আপনি কোনো রকম পানির ব্যবস্থা পাবেন না। তো এরকম বাসা নিয়ে আরো দু চারটা পয়েন্ট ছিল, যেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ময়লা ফেলার জন্য দুই ধরনের মানে বিন ব্যবহার করা হয়। একটাতে আপনার রিসাইকেল করা যাবে এরকম জিনিসগুলো ফেলতে হয়, আরেকটাতে ফেলতে হয় একদম টোটাল ওয়েস্ট। তো যেটা আমি অনেক আগে থেকেই জানতাম, এবং সৌদিতেও কিছু কিছু এরিয়াতে এটা অলরেডি চালু করে দিয়েছিল। কিন্তু এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম গত কয়েক মাসে, অ্যাটলিস্ট আমি যে নেইবারহুড গুলোতে ছিলাম, কেউ আসলে প্রপারলি এটা মেনটেন করে না। সো তারা রিসাইকেলের মধ্যেও অনেক গার্বেজ ফেলে দেয়, আবার গার্বেজের মধ্যেও অনেক রিসাইকেল ফেলে দেয়। সো এটা নিয়মটা আছে, কিন্তু নিয়মের আমি জানি না, আগে হয়তো সবাই ঠিকঠাক মতো মানতো, এখন হয়তো বিভিন্ন কারণে এগুলো মানে একটু নিয়ম ভঙ্গ হয়েছে, হতে পারে। তবে আমি যতটুকু দেখলাম লক্ষ্য করে, যে মানুষ এটা প্রপারলি মেনটেন করে না। কিন্তু এটা একটা রুলস আছে, এবং এই কান্ট্রিতে সরকারও এটাকে প্রমোট করে, এবং আশা করি মানে যারা হোয়াইট পিপল বা বেশিরভাগ মানুষই হয়তো মানে। কিন্তু আমি যে নেইবারহুড গুলো দেখেছি, এখানে হোয়াইট এবং ব্ল্যাক সবাই, মানে আমি দেখেছি যে ওরকম 100% সবাই নিয়মটা মেনটেন করে না। তবে এরকম নিয়ম আছে। আরেকটা জিনিস হচ্ছে, কানাডায় আসার আগে আমার কোনো ধারণা ছিল না হোমলেস সম্পর্কে। আমি আগে জানতাম, আত্মীয় স্বজনের কাছে শুনেছি হালকা পাতলা, কিন্তু হোমলেস ব্যাপারটা যে কতটা ক্রুশাল, এবং এখানে মানুষ যারা হোমলেস বা যারা ইন্ডিজিনাস ওদের অবস্থাটা যে কতটা ক্রুশাল, এটা এখানে আসার পরে যখন দেখলাম তখন আসলেই আমি শকড হয়েছি। এটা আমি একদমই এক্সপেক্ট করিনি। যেমন এই ম্যানিটোবার উইনিপেগের যে ডাউনটাউন আছে, ওটাই হচ্ছে আসলে সেন্ট্রাল সিটি। তো সাধারণত এরকম সেন্ট্রাল যে সিটি বা শহরের যে প্রধান প্রাণকেন্দ্র, সেটা কিন্তু সবচেয়ে বেশি গোছানো, সাজানো, সবচেয়ে ফিটফাট থাকে। কিন্তু আমি কানাডার উইনিপেগে এসে দেখলাম যে ডাউনটাউনটা বড় বড় বিল্ডিং আছে, বড় বড় অফিস, তারপরে ব্যাংক ট্যাঙ্ক সবকিছু আছে, যেগুলো থাকা দরকার ছিল, কিন্তু অতটা ক্লিনলিনেস মেনটেন হয় না। এবং এখানে অনেক বেশি হোমলেস আছে, এবং তারা ওখানকার রাস্তাগুলোতে সবসময় চলাফেরা করে। তো তারা বেশিরভাগ সময় ড্রাঙ্ক থাকে, তারপরে ক্যানাবিস খেতে থাকে, এবং তাদের পোশাক আশাকে অনেক ডার্টি থাকে। তো যেটা দেখলে আপনার একটু অস্বস্তি ফিল হয় বা আপনি কমফোর্টেবল ফিল হয় না। তো এই জিনিসটা আমাকে প্রথম দিকে খুবই শকড করেছিল, এবং আমি এটা একদমই এক্সপেক্ট করতে পারিনি যে এরকম ডার্টি, ময়লা, বমি, মানে এরকম মানে এই জিনিসগুলা, এবং ঘরহীন মানুষগুলো এরকম অপরিচ্ছন্নভাবে যে ডাউনটাউনের মধ্যে চলাফেরা করবে, এটা আসলে আমার এক্সপেকটেশনে ছিল না। এটা আমি অনেক বেশি শকড হয়েছিলাম। আমি কানাডাতে আসার পরে সর্বপ্রথম যেদিন সুপার স্টোরে গেছিলাম, যাওয়ার পরে যখন সবার সাথে একটু জিনিসপত্র দেখছিলাম, তো সুপার স্টোর দেশের বাইরে তো আমি আগে থেকেই গেছি, সো এটা আমার কাছে নতুন কিছু না। কিন্তু সেদিন দেখেছিলাম একজন ইন্ডিজিনাস মহিলাকে, এবং যে মানে একটু গালাগালি করছিল আর কি ইমিগ্রেন্টসদের। তো প্রথম দিন এসেই একটা এরকম দৃশ্য দেখে আমি একটু একটু শকড হয়েছিলাম। সো এটাও আমার ওয়ান অফ দ্য শকিং মুহূর্ত। এরপরে আমি আর কখনো এরকম দৃশ্য দেখিনি। কিন্তু আনফরচুনেটলি আমি যেদিন ফার্স্ট এসেছি সেদিনই আমি এরকম একটা দৃশ্য দেখেছি। কানাডার জব সেক্টরে গেলেও আপনি শকড হবেন। আপনি দেশের বাইরে থেকে যতই কাজ করে, যত এক্সপিরিয়েন্স, যত সার্টিফিকেট নিয়ে আসেন না কেন, এখানকার জব সেক্টরে আপনি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখন সেগুলোকে খুব বেশি মূল্যায়ন করে না। কানাডাতে লেখাপড়া করলে ওটাকে বেশি মূল্যায়ন করা হয়। দেশের বাইরে থেকে আপনি লেখাপড়া করে কি ডিগ্রি বা জব এক্সপিরিয়েন্স এনেছেন, সেটাকে এখানে খুব একটা মূল্যায়ন করা হয় না। সো এটাও একটা শকিং কালচার শক। আরেকটা অনেক বড় একটা শকিং পয়েন্ট হলো মানে লিকার মার্ট এবং ক্যানাবিসের শপ। আমাদের দেশে তো সাধারণত মাদকদ্রব্যের এরকম ওপেন স্টোর নেই, ওগুলোর জন্য অনেক লাইসেন্সড বা এগুলো একটু সিক্রেট, এরকম মানে সাধারণ মানুষের হাতের নাগালে নেই। আবার আমি মিডল ইস্টের কান্ট্রিগুলো দেখেছি, সেখানেও তো এরকমটা জানেনি, ওগুলোতে তো একদমই নিষিদ্ধ। কিন্তু কানাডাতে কিন্তু একদম প্রতি রাস্তার মোড়ে মোড়ে সামান্য কয় হাত দূরে দূরেই একটা করে গাঁজার দোকান, মানে যার মধ্যে গাঁজা, সিগারেট এগুলো পাওয়া যায়, এবং লিকার মার্ট।
সো মদ এবং সব ধরনের মাদক দ্রব্য এখানে একদম ওপেনলি দোকান এবং সেগুলোতে কেনাবেচা হয় এবং অসংখ্য মানুষ ড্রাঙ্ক এবং এগুলো খেয়ে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে থাকে। যদিও ওরা কখনো অ্যাটাক করে না, কিন্তু তারপরেও এই জিনিসটা আসলে খুবই আমাদের জন্য একটু কালচার শক মনে হয়। কারণ সাধারণত আমাদের দেশ বা বিভিন্ন অন্যান্য দেশ থেকে এসে সবাই এরকম এক্সপেক্ট করে না, জানে যে মাদকদ্রব্য আছে, কিন্তু এরকম প্রকাশ্যে মাদকদ্রব্য খাওয়া এবং প্রকাশ্যে রাস্তার মধ্যে এভাবে ইন্টারাকশনটা আসলে এটা অনেকটাই কালচারালি একটা শকিং। আরেকটা বড় জিনিস হলো এখানকার ইন্ডিজিনাস যে কমিউনিটি, এটাও খুব শকিং যে ওরাই এখানকার নেটিভ। হ্যাঁ, এবং সাধারণত এক্সপেক্ট থাকে যে ফরেনাররা মানে ক্লিন সুটেড বুটেড, তারপরে ফিটফাট, ওরা অনেক কালচার্ড, হ্যান ত্যান, এরকম অনেক ধরনের কনসেপশন আমাদের থাকে। কিন্তু এখানে আসার পর দেখবেন যে ওদের যে ইন্ডিজিনাস কমিউনিটি বা যেমন এই উইনিপেগের বা ম্যানিটোবার যারা ইন্ডিজিনাস পিপল, ওদের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, কিছু আছে শিক্ষিত, কিন্তু বেশিরভাগই কিন্তু একদমই গ্রামের সাধারণ মানুষের মতো। তার উপরে মানে খুব ফিটফাট সুটেড বুটেড না, এবং দেখা যায় মোস্ট অফ দ্য সময় তারা নেশায় আসক্ত হয়ে থাকে। সো এই ধরনের জিনিস আপনি দেখবেন। সো বিদেশ মানেই যে একটা চকচকে ঝকঝকে সুটেড বুটেড, সেটা কিন্তু আসলে প্রকৃত অর্থে ঠিক না। আরেকটা কালচার শখ হলো, ধরেন এই দেশে আসার পরে যেটা হয় যে প্রচুর স্টুডেন্টরা এখানে লেখাপড়া করতে আসে। তো দেখা যায় তারা বাংলাদেশের উচ্চ মধ্যবিত্ত বা একটু ধনী ঘরের সন্তানেরাই তো সাধারণত কানাডায় লেখাপড়া করতে আসে। তো ওরা আমাদের দেশে তো ধরেন অনেকে প্লেটে ভাতও কখনো বেড়ে খায় নাই, কিন্তু এখানে লেখাপড়ার পাশাপাশি ক্লিনিং বলেন, তারপরে ডিশ ওয়াশিং বলেন, তারপরে রেস্টুরেন্টের বিভিন্ন চাকরি, কেটারিং এর বিভিন্ন চাকরি কিন্তু তারা করে। সো মানে বাংলাদেশে যারা এত আরাম বিলাসী জীবনযাপন করেছে ছোটবেলা থেকে, তারা যখন এখানে এসে এ ধরনের কাজ করতে হয় লেখাপড়ার পাশাপাশি, বাড়তি মানে একটু লেখাপড়ার খরচটা মেনটেন করতে, সবকিছু করতে, সেটাও কিন্তু অনেকটাই কালচারালি একটা শকিং। আমাদের দেশে যেরকম নানা ধরনের পাবলিক ট্রান্সপোর্ট আছে, আপনি চাইলে একটা রিক্সায় উঠতে পারেন, টেম্পু আছে, সিএনজি আছে, কার আছে, বাস, এরকম নানা ধরনের সুযোগ সুবিধা আছে। এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বলতে শুধুমাত্র বাস সার্ভিস আছে, এবং যেটা ভালো, সার্ভিসটা খুবই ভালো, খুবই টাইম দিয়ে আসে। শহরের মধ্যে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, কিন্তু মানে জায়গাগুলো অনেকটা লিমিটেড। যেমন আপনি একটু শহরের বাইরে যদি যেতে চান, তাহলে আপনি আর কোনো বাস সার্ভিস খুব একটা, অন্তত এই উইনিপেগে আমি পাইনি। কোনো কোনো মানে প্রভিন্সে থেকে থাকতে পারে, এখানে আমি পাইনি। যেমন আমার উইংক্লারে একটা জব হয়েছিল, কিন্তু সেখানে যাতায়াতের জন্য কোনো রকম বাস সার্ভিস বা ট্রেন সার্ভিস কোনোটা না থাকায় প্রতিদিন তো আমি গাড়ি ভাড়া করে বা কার নিয়ে তো যাওয়া সম্ভব না, এই জন্য আমি করতে পারিনি। তো এ ধরনের একটু শহরের বাইরে উইনিপেগের সাথে যদি উইনিপেগের আশেপাশের সিটিগুলোতে একটু যাতায়াতের যোগাযোগের ব্যবস্থা বলেন, তাহলে সেই অর্থে খুব ভালো একটা যোগাযোগ ব্যবস্থা আমার কাছে মনে হয় না, আনলেস আপনি একটা কার হায়ার করবেন। তো এখানে কার হায়ার করা অনেক সহজ, ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু তারপরেও যদি কোনো বাস বা ট্রেন সার্ভিস থাকতো, বা আমি এক্সপেক্ট করেছিলাম যেরকম থাকবে, অ্যাটলিস্ট ঘোরাঘুরি করার জন্য তো যেতে ইচ্ছে করে মাঝে মাঝে, আর সবসময় তো প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে যেতে ইচ্ছে করে না। সো সেই রকম সুযোগ সুবিধা খুব বেশি আমি এখনো পাইনি, অথবা আমার জানার বাইরেও থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি খুব একটা পাইনি। আমাদের দেশে আমরা জব ক্রাইসিস নিয়ে অনেক কথা বলি, কানাডায় আসার পরে দেখলাম এখানেও অনেক জব ক্রাইসিস। অ্যাটলিস্ট এখন তো খুবই জব ক্রাইসিস, আগে নাকি ছিল না এরকম, কিন্তু এখন একটা নর্মাল ছোটখাটো সার্ভাইভাল জবও আপনার রেফারেন্স ছাড়া পাওয়া যাচ্ছে না। তো যেটা খুবই শকিং লেগেছে আমার কাছে। আমাদের দেশে কিন্তু তদবির করে চাকরি নেওয়ার বাইরেও কিন্তু চাকরি পাওয়া যায়। আবার সৌদিতে আমি গেছিলাম আমার হাজবেন্ডের সাথে, ওখানেও আমি দেখেছি যে তদবিরের বাইরেও আপনার যোগ্যতা দিয়ে আপনি চাকরি পেতে পারেন। কিন্তু এখানে এতটা বেশি মানে রেফারেন্স এবং ব্যক্তিগত যোগাযোগ এবং তদবির এবং মানে কমিউনিকেশন, নেটওয়ার্কিং, এগুলোর মাধ্যমে এত বেশি জব এখানে মানে দেয়া হয়, এটা আমার কাছে খুবই শকিং লেগেছে। যার কারণে এখানে হয় কি, অনেক সময় অনেক অযোগ্য লোকও চাকরি পায়, ভালো চাকরি পেয়ে যায় অনেক সময়। আবার অনেক সময় অনেক যোগ্য মানুষও মানে একটা ভালো রেফারেন্স না থাকার কারণে ভালো চাকরি পাচ্ছে না। সো এটা আমি একদমই আশা করিনি এখান থেকে কানাডার সেরকম জিনিস দেখতে হবে, এটা আমি কখনোই ভাবিনি। কিন্তু ফাইনালি ইয়েস, এটা সত্যি কথা যে এই সমস্যাটা এখানে আছে।
আর একটা জিনিস হলো যে এখানে বাসা খোঁজাটা খুবই খুবই কঠিন। সো আপনি যদি একটা বাসা ভাড়া নিতে যান, তার জন্য আপনাকে বাসার অবশ্যই মানে এজেন্সিগুলোর অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, প্রপার্টিসগুলোর, এবং অ্যাপ্লাই করার সময় আপনার ব্যাংকের ডিটেইলস এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত দিতে হবে তাদেরকে। এবং তারা যদি মনে করে যে হ্যাঁ আপনি উপযুক্ত, তাহলে তারা আপনাকে বাসা লিজ দিবে, আদারওয়াইজ ওরা আপনাকে বাসা লিজ দিবে না। মানে বাসা একটা লিজ নেওয়ার জন্য যে আপনাকে এত ঝামেলা পোহাতে হবে, আপনি যদি নিউ কামার হয়ে থাকেন অ্যাটলিস্ট দুজন গ্যারান্টরের সিগনেচার লাগবে ওই লিজ পেপারে। তো কেউ তো কারো গ্যারান্টর সাধারণত হতে চায় না, খুব আপনজন খুব প্রিয় কেউ না হলে। সো এটা খুবই একটা বাজে জিনিস, যার কারণে কি হয়েছে যে আমি এবং বাঁধন আমরা একটা অ্যাপার্টমেন্ট লিজ নিতে পারিনি, কারণ আমাদের ওরকম কাছের কেউ নাই আমাদের গ্যারান্টর হওয়ার মতো। এবং আমাদের যে ব্যাংকের ডিটেলস গুলো দিচ্ছিলাম সেটাতে তারা সামহাও সন্তুষ্ট নয়, এবং আমরা নিউ কামার, আমরা জানি না কেন। তো এটা আমাদের কাছে খুবই একটা বিরক্তিকর ব্যাপার মনে হয়েছে যে একটা বাসা ভাড়া নেওয়ার জন্য বুঝি আমার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তারা এটা করে তাদের বাড়তি সুবিধার জন্য বা বাড়তি সতর্কতার জন্য, কিন্তু তারপরেও মানে কানাডাতে বাসা মানে অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার যে প্রসেসটা, এটা খুবই শকিং। কারণ আমরা তো সৌদিতেও ছিলাম, সেখানে কিন্তু প্রসেসটা অনেক সহজ এবং সুন্দর ছিল, এবং বাসার সেট আপ কিন্তু এখানকার চাইতে অনেক অনেক ভালো ছিল। আর একটা শকিং জিনিস হলো, কানাডাতে সুপার স্টোরে গেলে আপনি খুব বেশি মানে ভার্সেটাইল বা অনেক সুন্দর সুন্দর ভেজিটেবল পাবেন না। ভেজিটেবল খুবই লিমিটেড, খাবার দাবার একটু লিমিটেড। যেমন আমাদের দেশে অনেক মজার মজার খাবার দাবারের, স্ট্রিট ফুডের নানা ধরনের ফুডের অপশন আছে, এখানে খুব বেশি একটা অপশন নাই। সো একটু ক্ষুধা লাগলে আপনার রান্না করেই খেতে হবে, এবং রান্নার ইনগ্রিডিয়েন্টস আপনার ঘরে রাখতে হবে এবং রান্না করেই খেতে হবে। এবং বাইরে বাইরে যদি আপনি রেস্টুরেন্টে খেতে যান সেগুলো অনেক এক্সপেন্সিভ। পাশাপাশি যে আপনার বাসার কাছে চট করে যে আপনি একটা ছোটখাটো দোকানে একটু হালকা পাতলা স্ন্যাক্স খাবেন, সেরকম খুব একটা ভালো অপশন নাই। ম্যাকডোনাল্ডস আছে, কিন্তু ম্যাকডোনাল্ডস টেস্টি লাগে না, অত ক্লিনও লাগে না। আসলে একটা জিনিস হয়েছে কি, আমরা মিডল ইস্টে ছিলাম, তো তো মিডল ইস্টে খুব হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে তো ওখানকার রেস্টুরেন্ট গুলোতে। তো ওইটার সাথে যদি আমি কানাডার রেস্টুরেন্ট গুলোর স্ট্যান্ডার্ডটা একটু কম্পেয়ার করি, তাহলে আমার একটু লো স্ট্যান্ডার্ড লাগে। ডেফিনেটলি এরাও সবকিছু ব্যবহার করছে, কিন্তু মিডল ইস্টেরটা বেশি ক্লিন এবং বেশি অ্যাফোর্ডেবল এবং বেশি টেস্টি, সব দিক থেকে আসলে বেশি ভালো লেগেছে। কিন্তু এখানে সেটার সাথে তুলনা করলে একটু লাইফের স্ট্যান্ডার্ডটা আমার কাছে কমই মনে হয়। সুখীর কথা যদি বলি, আমি আমার চোখে দেখা যদি বলি, আমি যখন বাংলাদেশে ছিলাম মানুষকে আমি হাসতে দেখেছি, হাসি খুশি মানুষ দেখেছি আমি। অনেক কষ্টের পরেও আমাদের দেশে মানুষ, আমরা হাসি খুশি মানুষ দেখি এবং আমরা নিজেরা হাসি খুশি থাকি। আর আমি যখন জেদ্দা বা কাতার এগুলোতে গিয়েছি, তখন আমি দেখেছি আরাবিয়ানরা মানে বোঝা যায় যে খুব সুখে আছে, শান্তিতে স্বস্তিতে আছে। কিন্তু এখানে আসার পরে যেটা দেখেছি যে মানুষের চেহারায় সেই খুশির বা সেই সুখের এক্সপ্রেশনটা আমি খুবই কম দেখেছি। মানে খুব সুখে আছে, ভালো আছে, বা জীবনের যে একটা মানে চার্মিং ব্যাপারটা, ওটা আমার কাছে এখানে কম লেগেছে। মেবি এখানকার এক্সট্রিম যে ওয়েদার, সে কারণে এটা হয়ে থাকতে পারে। আর ওয়েদার নিয়ে যখন বলছিলাম, আমি জানতাম যে কানাডাতে অনেক বেশি শীত হবে। সো এটা মাথার মধ্যে আগে থেকেই সেট আপ করে নিয়ে এসেছি। আমাদের দেশে যখন সাধারণ প্লাস 8-10 ডিগ্রি টেম্পারেচার, 8-এ নামেই না, 9-10 ডিগ্রি টেম্পারেচার হলেই কিন্তু আমাদের দেশের মানুষেরা একদম হাই হাই শুরু করে দেয় ঠান্ডা নিয়ে। অথচ এখানে টেম্পারেচার -30-তে চলে গেলেও -40-50-তেও মানুষ দিব্যি সব কিছু করছে, কারণ অভ্যস্ততা এবং নিজেদেরকে এই ওয়েদারের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে নেয়া। তো এখান থেকে একটা শিক্ষা আছে আমাদের দেশের, মানে বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের মানুষের। কারণ পৃথিবীর বড় বড় যে ঠান্ডার পোশাক পরা যে ব্র্যান্ড গুলা, যেমন দ্য নর্থ ফেস, তাদের অনেক পোশাকই কিন্তু মানে বেশিরভাগ ডিজাইনেই মেড ইন বাংলাদেশ লেখা থাকে। কিন্তু বাংলাদেশের মানুষ শীতের পোশাক প্রপারলি বানাচ্ছে না দেশের মানুষের জন্য, বা দেশের মানুষ সেভাবে সুযোগটা পাচ্ছে না, যার কারণে ঠান্ডায় কষ্ট পাচ্ছে। মাত্র 8-10 ডিগ্রি টেম্পারেচারের ঠান্ডাতেও কষ্ট পাচ্ছে। এটা একটু হতাশাজনক লাগে। অথচ এখানে 40-50 মানে -40-50-এও কিন্তু মানুষ স্টিল সার্ভাইভ করে, এবং সেইভাবে তারা সবকিছুকে গুছিয়ে নিয়েছে। সো এটা একটা গুড থিং, পাশাপাশি শকিং। তবে সবচেয়ে বেশি শকিং যেটা ওয়েদার নিয়ে, সেটা হলো কানাডাতে আপনার যখন মানে সামার টাইমটা চলে, তখন রোদের তাপটা এত এত তীব্র থাকে, যেটা
সৌদি এবং বাংলাদেশের চাইতেও বেশি, যেটা খুবই শকিং। কারণ এরকম একটা ঠান্ডার দেশ, আমার স্বভাবতই ধারণা ছিল যে এখানে যখন সামার হবে তখন কি হবে, তখন হালকা ঠান্ডা হবে অথবা হালকা গরম হবে, মানে খুব বেশি গরম হবে না। কিন্তু আমি দেখলাম যে এখানকার রোদের যে একটা তীক্ষ্ণতা, এটা এত প্রকট যে মনে হয় স্কিন একদম বার্ন হয়ে যাচ্ছে। খুব বার্নিং একটা সেন্সেশন, একদম বার্নিং ফিলিং হয়, যেটা আমি একেবারেই আমার জন্য এক্সপেক্টেড ছিল না। সো আমি এটা দেখার পরে খুবই খুবই শকড হয়েছি। আর একটা শকিং জিনিস হলো এখানকার থ্রিফ্ট স্টোর। সো আমি যখন সৌদিতে ছিলাম আমি কখনোই সেকেন্ড হ্যান্ড জিনিসের দোকান থাকবে এটা আমার মাথায় আসেনি, বা ছিল না। বাংলাদেশে ছিল ডেফিনেটলি, আপনারা জানেন গুলিস্তানে বা কোথায় কোথায় যেন আছে, আমি দেখিনি কিন্তু আমি শুনেছি যে আছে বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি হয় বা থ্রিফ্ট স্টোর। কিন্তু কানাডা আসার পরে যে আমি এত বেশি থ্রিফ্ট স্টোর দেখবো, এটা আমার কোনো ইমাজিনেশনেই ছিল না। প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে একটা করে থ্রিফ্ট স্টোর, মানে যেখানে অনেক পুরাতন জিনিস, সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি হয়। হ্যাঁ, সেই পুরাতনের মধ্যে অনেক জিনিস ইনটেকও থাকে, নতুনও থাকে, কিন্তু খুব সস্তায় বিক্রি হয় এবং জিনিস কিন্তু নষ্ট না, জিনিস সবই মানে কাজ করে। তো এটা দেখে আমি খুব অবাক হয়েছি যে আল্লাহ, মানে কেরানার মতো দেশে এত বেশি থ্রিফ্ট স্টোর এবং সেখান থেকে এত বেশি মানুষ কেনাকাটা করছে, যেটা আমি মানে আমি কখনোই ভাবতে পারিনি। এটা আমার জন্য খুবই শকিং ছিল। এবং আমিও দু চারটা জিনিস কিনেছি থ্রিফ্ট স্টোর থেকে। মানে যখন আমরা নতুন এসেছিলাম, সার্ভাইভাল কিছু কিছু জিনিস লাগে, যেটা আমার তখন ইচ্ছে করছিল না যে অনেক দাম দিয়ে কিনবো, কারণ বুঝে না, একটা নতুন দেশে এসেছি, চাকরি ছিল না, একটা বাজেটের ব্যাপার, ইভেন এখনো আমরা সার্ভাইভালের মধ্যে আছি। সো সেই কারণে আমরাও কিছু কিছু জিনিস কিনেছি। তো এটা দেখে খুব অবাক হয়ে গেছি আর কি। আসলে এটাই একটা শকিং ব্যাপার, যেখানে থ্রিফ্ট স্টোর এত বেশি চলে এবং মানুষ সেকেন্ড হ্যান্ড জিনিস এত বেশি কেনা বেচা করে, যেটা খুবই সারপ্রাইজিং। আমরা যখন সৌদিতে ছিলাম তখন আমরা অনেক ফ্রুটস খেতাম, আমি এখনো ফ্রুটস খাই, আমরা ফ্রুটস খেতে খুব পছন্দ করি, আমি এবং আমার হাজবেন্ড। তো আমরা যখন সৌদিতে ছিলাম তখন আমরা অনেক লেন্টলস খেতাম, যেটা ফ্রম কানাডা। তারপরে ফ্রুটস খেতাম, দেশের বাইরে থেকে ইম্পোর্টেড ফ্রুটস পর্যন্ত খেতাম, তো অনেক রিজনেবল ছিল, এই জন্য আমরা অনেক ফ্রুটস খেতে পারতাম। আমরা ভেবেছিলাম কানাডাতে আরো ফ্রুটস এর দাম কম হবে, কারণ কানাডাতে তো এগুলো চাষ হয়, কানাডাতে অনেক অর্চার্ড আছে, তারপর অনেক অনেক মানে এখানে তো ফার্মিং হয় হ্যান ত্যান। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে এখানে ফ্রুটস অনেক এক্সপেন্সিভ এবং ফুড অনেক এক্সপেন্সিভ এবং অনেক বেশি ট্যাক্স যুক্ত হয়। সো এটাও একটা শকিং জিনিস ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি খুব বেশি প্রিপারেশন নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি না, এই কারণে বুঝতে পারছেন আমার কথাবার্তা একটু অগোছালো। আমার শরীরটা আসলে খারাপ লাগছে, বাইরে প্রচন্ড ঠান্ডা। এত ঠান্ডা আসলে মানে খুবই ডিপ্রেসিং, অলরেডি ডিপ্রেসিং লাগছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আল্লাহ রক্ষা করুন, এখনো সামনে অনেকগুলো মাস বাকি আছে, আরো অনেক ঠান্ডা দেখতে হবে এবং আরো অনেক দিন এই ঠান্ডার মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাল্লাহ, আমাদের সারভাইভ করতে হবে। তো দোয়া করবেন। আর কানাডার সম্পর্কে কিছু জানতে চাইলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর কানাডায় আমি কিভাবে আসলাম, আসলে কানাডায় আসার যে প্রসেসটা, এটাও কিন্তু অনেক বেশি কঠিন না, এখন কঠিন হয়ে গেছে এবং আমি এখন কাউকে আসার জন্য সাজেস্টই করব না। মানে এখন কানাডার যে অবস্থা, আমি এখানে আসার পরে যা দেখছি, আমি আসলেই কাউকে সাজেস্ট করব না আসতে, কারণ এখন কেউ আসলে সে আসলে কষ্ট পাবে। তো একটা দেশে যে সেখানকার সিটিজেনশিপ নিতে হবে ভালো কথা, কিন্তু কানাডার সিটিজেনশিপটা তো আর আপনাকে সেই সিটিজেনশিপ না যে আপনি একদম আলটিমেট সিটিজেনশিপ, একবার সিটিজেন হয়ে গেলে আর কখনো মানে সেখান থেকে চ্যুত হওয়ার সম্ভাবনা নেই, এমন কিন্তু না। এটাও কিন্তু একটা শকিং ব্যাপার যে আপনি কানাডায় এত কষ্ট করে আসবেন, এখানে এত প্রতিষ্ঠিত হবেন, সিটিজেনশিপ পাবেন, আপনার ফুল ফ্যামিলি পাবে, হয়তো তার পরের প্রজন্ম পাবে, কিন্তু আনফরচুনেটলি আপনি যদি এমন কোনো ক্রাইম করে বসেন বা এমন কোনো ঘটনা আপনার দ্বারা ঘটে যায় যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় বা এরকম কিছু হয়, তাহলে কিন্তু আপনার এই সিটিজেনশিপটা বাতিল হয়ে যাবে। তো এটাও একটা শকিং জিনিস যে এখানকার সিটিজেনশিপ যে একদম আপনার আজন্মকালের সিটিজেনশিপ, ব্যাপারটা এমন না। এটা নিয়ে অনেকেই কথা বলে না, কারণ সাধারণত এই ধরনের ঘটনা কম ঘটে, কিন্তু স্টিল এ ধরনের কিছু ঘটনা ঘটেছে এবং এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা সামনেও আছে। তো এই ছিল আজকের একটা ভিডিও। নেক্সট ভিডিওতে আরো আরো ব্যাপার শেয়ার করব অবশ্যই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।